রোহিঙ্গাদের স্থায়ী পুনর্বাসনে সহায়তা অব্যাহত রাখবে তুরস্ক। ঢাকায় দুই পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং। প্রতিরক্ষা, বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। গণতন্ত্রে বিশ্বাস করে না এমন শক্তির উত্থান হচ্ছে, মন্তব্য মির্জা ফখরুলের। দেশকে গণতন্ত্রহীনতার দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠী, অভিযোগ মন্ত্রীদের। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে 70 জনকে পুশিনের চেষ্টা বিএসএফের। চাঁপাইনবাবগঞ্জে উত্তেজনা চরমে। অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে দাবি দিল্লির। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের স্থায়ী পুনর্বাসনে তুরস্কের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তুরস্ক আন্তরিক বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সংঘাতের বিষয়টিও উঠে আসে। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। 3 দিনের সফরে বৃহস্পতিবার রাতে ঢাকা পৌঁছান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে অংশ নেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় খলিলুর রহমান জানান, বৈঠকে সাংস্কৃতিক সম্পদের সুরক্ষা নিয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য খাতে বাংলাদেশকে তুরস্কের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। Our support towards Turkey to establish a dedicated special economic zone in Bangladesh. We also requested for expansion of cooperation by TICA, Turkish Cooperation Agency, toward investment, Turkish Investment Promotion Agency, toward investment, trade and industrial partnerships, taking advantage of Bangladesh's current political stability, business-friendly environment and growing domestic market. We pointed out the possible sectors for investment by Turkey, such as textiles and apparels, defense item manufacturing, shipbuilding, pharmaceuticals, infrastructure, renewable energy, ICT, smart technologies, and civil aviation. এছাড়াও দুই দেশের মধ্যে দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি প্রতিরক্ষা, বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। গাজায় গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। Köklü ortaklığımızı geniş bir yelpazede derinleştirme ve sağlam temeller üzerinde çok daha güçlü ve vizyoner bir boyuta taşıma hedefimize yönelik gayretlerimizi sürdürüyoruz. İkili ticaret hacmimizi 1,3 milyar dolar düzeyinden 2 milyar dolara yükseltmek için yapılabilecek çalışmaları da ayrıca ele aldık. Başta savunma sanayi olmak üzere çeşitli alanlarda işbirliğimizi geliştirmeye yönelik atılabilecek adımlar mevcut. Bunların da teker teker üstünden geçtik. এছাড়াও দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সরকারের ভূমিকার প্রশংসাও করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশের চলমান সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সহযোগিতা কামনা করেছে জামাত। শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে 1 ঘণ্টাব্যাপী বৈঠক শেষে কথা জানান জামাত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তুরস্ক আমাদের পরীক্ষিত দীর্ঘদিনের বন্ধু দেশ। আমরা আশা করি দুই দেশের মধ্যে সম্পর্ক আগামী দিনে আরো নতুন উচ্চতায় যাবে ইনশাআল্লাহ। আমরা তাদেরকে অনুরোধ করেছি বেশ কতগুলা ব্যাপারে তাদের অ্যাটেনশন দেওয়ার জন্য। প্রথমত, রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে বাংলাদেশ যে সমস্যার মধ্যে আছে, এটার একটা যৌক্তিক সমাধানের জন্য তারা যেন আন্তর্জাতিক উদ্যোগের অংশ হিসাবে এগিয়ে এসে তারা দায়িত্ব পালন করেন। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশঙ্কা, একটা শক্তির উত্থান হচ্ছে যারা গণতন্ত্রে বিশ্বাস করে না। এই শক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সকল গণতান্ত্রিক শক্তিতে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। অভিযোগ করেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন চেয়েছিল দেশবাসী, অত্যন্ত পরিকল্পিতভাবে চেষ্টা চলছে সেই সুযোগটাকে নষ্ট করে দেয়ার। আহমেদ সরওয়ারের রিপোর্ট।
সাংবাদিক ও প্রখ্যাত শ্রমিক নেতা মাহবুবুল হক এবং রাজনীতিবিদ মাহবুবুল আলম তারা স্মরণে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা দুইজন এমন সময় রাজনীতি করেছেন যখন রাজনীতিতে নৈতিকতা, মূল্যবোধ এসব ছিল। তিনি আক্ষেপ করে বলেন, এখন সব শেষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনীতিবিদদের চরিত্র হনন করা হয় সব সময়। আজকে একটা শক্তির উত্থান হচ্ছে, যে শক্তি কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না, যে শক্তি মানুষের অধিকারকে তার স্বাভাবিক নিয়মিকতা উপায়ে রক্ষা করতে বিশ্বাস করে না। সুতরাং এই শক্তি যেন মাথা তুলে উঠে দাঁড়াতে না পারে, তার জন্য সকল গণতান্ত্রিক শক্তির এক হওয়া উচিত বলে আমি মনে করি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়। কেউ যদি মনে করে বিএনপি বিপ্লব করে সবকিছু করবে, তারা ভুল করছেন। এত বড় একটা আন্দোলন, অভ্যুত্থান, তারপরে কিন্তু আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার সুযোগ পেয়েছি। আজকে আবার অত্যন্ত পরিকল্পিতভাবে শুরু হয়েছে সেই প্রক্রিয়াটাকে ব্যাহত করবার। আমার কাছে মনে হয় যে গণতন্ত্র খুব বিপদে পড়েছে। এই যে চতুর্দিকে বিভিন্নভাবে একটা সুপরিকল্পিত, সচেতনভাবে একটা প্রচেষ্টা যে আপনার সব কিছুকেই ভেঙে ফেলা, অর্থহীন করে ফেলা, এর মধ্য দিয়ে একটা নৈরাজ্য সৃষ্টি করার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। জুলাই 24-এর পর থেকে, কিছুদিন পর থেকেই এমনভাবে তারা বিভিন্নভাবে চক্রান্ত করছেন যাতে করে গণতন্ত্র এখানে না থাকে। এখন এই সরকার দায়িত্ব হবে খুব দ্রুততার সঙ্গে আপনার এই যে চক্রান্ত, সেই চক্রান্তকে চিহ্নিত করে সঠিক খাতে এগিয়ে যাওয়ার চেষ্টা করা। বাংলা একাডেমির মাধ্যমে দেশ বরেণ্য রাজনীতিবিদদের জীবনী বের করা যায় কিনা সে চেষ্টা করবেন জানিয়ে মন্ত্রী বলেন, তাহলে পরবর্তী প্রজন্ম তাদের সম্পর্কে জানতে পারবে। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। একটি শক্তি অস্থিরতা সৃষ্টি করে দেশকে গণতন্ত্রহীনতার দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের। আর প্রতিমন্ত্রী ইশাক হোসেন বলেছেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে নিয়ে নতুন ন্যারেটিভ তৈরি করছে স্বাধীনতা বিরোধীরা। জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে কথা বলেন তারা। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য, সাইফুল ইসলামের ক্যামেরায় নাজমুন নিশানের ডেস্ক রিপোর্ট। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত জিয়া স্মৃতি জাদুঘর সরকার গঠনের 3 মাসের মাথায় শুক্রবার সকালে পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান ও প্রতিমন্ত্রী ইশাক হোসেন। দৃষ্টিনন্দন এ ভবনে 1981 সালে কিছু বিপদগামী সেনার সদস্যের হাতে নিহত হন জিয়াউর রহমান, যেখানে সংরক্ষিত রয়েছে তার বর্ণাঢ্য জীবনের নানা স্মৃতি, ব্যক্তিগত জিনিসপত্র এবং ঐতিহাসিক দলিলাদি। আছে স্বাধীনতা ঘোষণার ট্রান্সমিটার সহ মুক্তিযুদ্ধের নানা ইতিহাস ও নিদর্শন। তারা পরিদর্শন করেন গত ডিসেম্বরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের দেয়াল, ছাদ, সিঁড়িসহ আশপাশ। এ সময় প্রতিমন্ত্রী ইশাক হোসেন দ্রুত সময়ের মধ্যে জাদুঘরটি মেরামতের কথা জানান। সতর্ক করেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে নিয়ে স্বাধীনতা বিরোধীদের নতুন বয়ান তৈরির সম্পর্কে। নির্বাচনের আগে জামাতে ইসলামীর যে প্রধান শফিকুর রহমান, তিনি চট্টগ্রামে এসে আরেকজন আমাদের বীর মুক্তিযোদ্ধা, তাকে স্বাধীনতার ঘোষক বললেন। তো এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আমরা কোনোভাবেই মেনে নেব না, বরদাস্ত করব না। আমরা জন্ম থেকেই জানি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তো এই ধরনের ন্যারেটিভ বয়ান যারা দাঁড় করাতে চাচ্ছে, এই স্বাধীনতা বিরোধী যারা 71 সালে আমাদের মা বোনদের ধর্ষণ করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, তাদের যে আস্ফালন, এবং তারা যদি মুক্তিযুদ্ধকে কোনো কারণে অবমাননা করতে চায় এবং আমাদের প্রিয় নেতা স্বাধীনতার ঘোষককে যদি কোনোভাবে খাটো করতে চায়, আমি আপনাদের প্রতি আহ্বান জানিয়ে গেলাম, আপনারা সেটার জন্য প্রয়োজনীয় প্রতিবাদ এবং প্রতিরোধ প্রয়োজনে করতে। পরে তারা যান জিয়া স্মৃতি কমপ্লেক্সে, কথা বলেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও নেতাকর্মীদের সাথে। কমপ্লেক্সটি নতুন করে করার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীরা নতুন করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। দেশটাকে, রাজনীতিকে অস্থিতিশীল করবার একটা অপচেষ্টা, একটা পায়তারা দেখতে পাচ্ছি। আবারও কি গণতন্ত্রহীনতার দিকে আমাদের সেই অপচেষ্টাকারীরা আমাদেরকে নিয়ে যাওয়ার চিন্তা করছেন, অপচেষ্টা করছেন? বাংলাদেশের মানুষ কিন্তু এখন ঐক্যবদ্ধ। স্বাধীনতার 55 বছর পার হতে চলছে। আপনারা দেশপ্রেমিক হন। আপনাদের যে ভূমিকা স্বাধীনতার সময় বাংলাদেশের মানুষ দেখেছে, আপনারা অনুতপ্ত হন, আপনারা ক্ষমা প্রার্থনা করুন এবং এই দেশটাকে গড়বার জন্যে
আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। দিনভর চট্টগ্রাম মহানগরীতে ব্যস্ত সময় কাটান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আর প্রতিমন্ত্রী। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলো ঘুরে দেখেন তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন এখন শুধু পরিবেশগত নয়, এটি অর্থনীতি, স্বাস্থ্য, মানব জীবনের জন্য বড় চ্যালেঞ্জ। এই সংকট মোকাবিলায় সচেতনতা তৈরিতে গণমাধ্যম ও চলচ্চিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গতকাল বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল লাইব্রেরি অডিটোরিয়ামে অনুষ্ঠিত গ্লোবাল ট্রেন্ড অ্যান্ড ক্লাইমেট ফিল্ম ফেস্টিভ্যাল 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, এ বিষয়ে সমাজের সব স্তরের মানুষের সম্পৃক্ততা প্রয়োজন। নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে জলবায়ু বিষয়ক দায়িত্বশীল ও তথ্যভিত্তিক কন্টেন্ট নির্মাণের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। উৎসবে জলবায়ু পরিবর্তন বিষয়ক একাধিক স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্রের অংশবিশেষ প্রদর্শিত হয়। চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তের শূন্যরেখায় পুশিন চেষ্টাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। শুক্রবারও দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে কমপক্ষে 70 জনকে পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষীরা। বিজিবি জানিয়েছে, কোনোভাবেই সীমান্ত দিয়ে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না। এর আগে বুধবার ভোর 3টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের উপজেলা বাঙ্গাবাড়ি ইউনিয়নের সীমান্তে 10 নারী, 12 জন পুরুষ এবং 6 শিশুকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবির বাধায় দুদিন ধরে শূন্যরেখার 50 গজে ভারতের অভ্যন্তরে অবস্থান করছে তারা। শুধু এই সীমান্তই নয়, নওগাঁর সাপাহারে হাঁপানিয়া সীমান্ত দিয়ে 17 জনকে পুশিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় তা ঠেকানো হয়েছে। পঞ্চগড় সীমান্ত দিয়েও 10 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, বাধা দিয়েছে বিজিবি, ফলে তারা এখনও জিরো লাইনে অবস্থান করছে। এছাড়া লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পুশিন চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। জিরো লাইনের 50 গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছে 10 জন। এদিকে জয়পুরহাট সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টায় সতর্ক অবস্থান রয়েছে বিজিবি। ভারতে অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশি সহ সব বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই সংক্রান্ত ঝুলে থাকা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসব কথা বলেন। রণধীর জয়সওয়াল বলেন, ভারতে অবস্থানরত অবৈধ ব্যক্তিদের ফেরত পাঠানোর ক্ষেত্রে একটি দ্বিপক্ষীয় ব্যবস্থা রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের নাগরিকত্ব যাচাইয়ের পর বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে তা পাঠানো হয়। জয়সওয়াল জানান, এ ধরনের অনেক আবেদন এখনও বাংলাদেশের কাছে ঝুলে আছে এবং সেগুলো দ্রুত নিষ্পত্তি হবে বলে তার প্রত্যাশা। ভারতীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গত মাস পর্যন্ত সন্দেহভাজন প্রায় 3000 অবৈধ বাংলাদেশি অভিবাসীর নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া ঢাকার কাছে অপেক্ষমান ছিল। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী থেকে শুরু করে প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, এস্টিমেটর সহ প্রায় সবাই কোনো না কোনো দুর্নীতি, অনিয়মে অভিযুক্ত। রুটিন দায়িত্বের প্রধান প্রকৌশলী আব্দুল আওয়ালের বিরুদ্ধে তো টাকার বিনিময়ে পদ বাগিয়ে নেয়া, টেন্ডার কমিশন, বদলি বাণিজ্য, জোরপূর্বক বদলি সহ অভিযোগের পাহাড়। আর এসব নিয়ে শোভ মাহফুজের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। প্রত্যেকটা ঠিকাদারের কাছে বহুত টাকা নিছে, নিয়ে টাকার বিনিময়ে কাজ দিছে। এই কাজগুলা এখন মানুষ হয়রানি হচ্ছে, এই বিলগুলা তারা কত পাচ্ছে না। প্রত্যেকটা সেক্টরে এদের ঘুষ না দিলে ফাইলে সিগনেচারি করে না। দুর্নীতি ছাড়া এখানে এরা কিছু বুঝে না। এটা দুর্নীতির একটা আখড়া। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অনিয়ম ও দুর্নীতির এমন অভিযোগের শুরুটা বর্তমান রুটিন দায়িত্বের প্রধান প্রকৌশলী আব্দুল আউয়ালকে দিয়ে। নিয়মনীতি তোয়াক্কা না করে ঊর্ধ্বতনকে ম্যানেজ করে রাতারাতি বনে যাওয়া একচ্ছত্র ক্ষমতাধর তিনি। তথ্য বলছে, 1998 সালে প্রকল্পে যোগ দিয়ে 2006 সালে রাজস্ব বাজেটে আসেন আব্দুল আউয়াল। অধিদপ্তরে তার চেয়ে সিনিয়র আরও 26 জন থাকা সত্ত্বেও অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার আশীর্বাদে শীর্ষ পদটি বাগিয়ে নেন তিনি। নির্বাহী প্রকৌশলী থেকে মাত্র 3 মাসের ব্যবধানে অতিরিক্ত ও প্রধান প্রকৌশলীর জোড়া দায়িত্ব হাসিলের এমন রেকর্ড নজিরবিহীন। ময়মনসিংহে দীর্ঘদিন থাকা অবস্থায় নানা অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার সুনির্দিষ্ট অভিযোগও ওঠে আব্দুল আউয়ালের বিরুদ্ধে। সরকারের একটি সংস্থার প্রতিবেদনে এর সত্যতা মিললেও অজ্ঞাত কারণে তা আড়াল করে দেয়া হয় শীর্ষ পদটি। তার দায়িত্ব নেয়ার কয়েকদিনের মধ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ইতিহাসে সবচেয়ে বড় অর্থ কেলেঙ্কারি ঘটে নোয়াখালীতে। অনুসন্ধানে জানা যায়, প্রধান প্রকৌশলী আব্দুল আউয়ালের নির্দেশে ড্যানিডা প্রকল্পের 5 কোটি 55 লাখ টাকার সরকারি পাইপ ও মূল্যবান মালামাল গোপনে মাত্র 18 লাখ
85,000 টাকায় নামমাত্র মূল্যে বিক্রি করে দেন জেলার নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম। পরে স্থানীয়দের রোষানলে পড়েন তিনি। তাকে রক্ষায় ঢাল হয়ে দাঁড়ান এই আব্দুল আউয়াল। এর বিনিময়ে সাইফুল থেকে নেন 70 লাখ টাকা। বাংলা ভিশনের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায় অগ্রণী ব্যাংকের মহাখালী শাখা থেকে 40 লাখ টাকা উত্তোলন করে সাইফুল তা তুলে দেন আউয়ালের ঘনিষ্ঠ প্রতিনিধির হাতে। আর সেদিনই পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাইফুলকে নোয়াখালী থেকে ঢাকায় সংযুক্তির সুপারিশ করে মন্ত্রণালয়ে চিঠি পাঠান প্রধান প্রকৌশলী আব্দুল আউয়াল। আব্দুল আউয়ালের দপ্তরের কম্পিউটার অপারেটর সুমিতের একটি ভিডিও পায় টিম বাংলা ভিশন, যেখানে ঠিকাদারদের কাছ থেকে আসা ঘুষের টাকা নিয়ে সরাসরি প্রধান প্রকৌশলীর ড্রাইভারকে গাড়িতে রাখতে বলছেন সুমিত। এসব অনিয়ম দুর্নীতির বিষয়ে জানতে আব্দুল আউয়ালের কাছে একাধিকবার যেতে চাইলেও প্রধান গেটের সামনে আটকে দেয় নিরাপত্তা কর্মীরা। পরে মোবাইল ফোনে সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানান প্রধান প্রকৌশলী। আমি শুভ মাহমুদ বাংলাদেশ আসছিলাম, আপনার একটা সাক্ষাৎকার দরকার। জি, এখন সময় পাবো না। এর আগে প্রতিবেদকের সাথে আলাপকালে নিজের নিয়োগের ক্ষেত্রে অনেক হাত জড়িত রয়েছে বলে স্বীকার করেন তিনি। তবে মুখ খুলেননি সাইফুল থেকে 70 লাখ টাকা ও সমিতির মাধ্যমে নেয়া ঘুষের বিষয়ে। আপনারা যে শুনতেছেন দেখতেছেন সরকারি এনএসএ আছে, ডিজিং আছে, বহুত কিছু আছে। কক্সবাজারের নির্বাহী প্রকৌশলীকে সেখানে প্রদায়নের আগে তার কাছ থেকে 3 কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে আব্দুল আউয়ালের বিরুদ্ধে। এই টাকা দেওয়ার আগে বিদেশে অবস্থানরত এক ব্যক্তিকে বিষয়টি হোয়াটসঅ্যাপে জানান ওই নির্বাহী প্রকৌশলী। রাজনৈতিক প্রভাব ও দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে সরকারি কর্মকর্তাদের একাংশ অবৈধ সম্পদ অর্জনকে বেশি প্রাধান্য দেন বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এই প্রতিষ্ঠানের শুরু থেকেই যেটা দেখা গেছে যে বাস্তবে জনস্বার্থের পরিবর্তে যারা এখানে কর্মরত তারা এই যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের নামে নিজেদের সুবিধা অর্জনের দিকে বেশি মনোযোগ দেয় এবং যে সুবিধার ক্ষমতাটার অপব্যবহার করে, যেটার শিকার হয়েছে বাংলাদেশের মানুষ প্রায় 2 যুগ ধরে। আরও আগের থেকেই কিন্তু গত 2 যুগ ধরে এটা বেশি প্রকট আকার ধারণ করেছে। সেটির থেকে উত্তরণের জন্যই কিন্তু বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। কাজে তাদের উপরে আমরা মনে করি যে একটা ধরনের রাজনৈতিক এবং আইনগত এবং জনগণের কাছ থেকে জবাবদিহিমূলক সরকার ব্যবস্থার যে অঙ্গীকার তারা করেছেন তার ধারাবাহিকতায় তারা এই বিষয়গুলোকে দৃষ্টান্ত স্থাপন করবে কিছু কিছু ক্ষেত্রে, যার মাধ্যমে এটা প্রতিকার করা সম্ভব হবে। এনএসআই এর অনুসন্ধানী প্রতিবেদন থেকে জানা যায় কুয়েটে পড়াশোনার সময় আব্দুল আউয়াল ছাত্রলীগ করতেন, ছিলেন সাতক্ষীরা ছাত্রলীগের সহসভাপতিও। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িত দেশীয় খুনিদের চিহ্নিতকরণ, পলাতক আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা ও দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। হাদি হত্যার বিচারে 7 দিনের আলটিমেটামও দিয়েছে সংগঠনটি। শুক্রবার বাদ জুমা পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল শেষে এই দাবি জানায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। বলেন, জাতিসংঘের অধীনে তদন্ত সম্প্রতি দেয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বিষয়ে আগামী 7 দিনের মধ্যে সরকারের কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য চায় ইনকিলাব মঞ্চ। যদি এ সময়ের মধ্যে হাদি হত্যাকারীদের বিষয় সুনির্দিষ্ট কোনো তথ্য বা তাদের বিচার নিশ্চিতে সরকার কোনো সময়সীমা দিতে না পারে, তবে জনগণকে নিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা হবে। সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের জন্য 2020 সালে ভূমি অধিগ্রহণের নোটিশ দেয়া হলেও 6 বছরেও ক্ষতিপূরণ পাননি 3.5 শতাধিক পরিবার। অভিযোগ উঠেছে প্রকল্পের অ্যালাইনমেন্ট 11 বার পরিবর্তনের কারণেই তৈরি হয়েছে এই দীর্ঘসূত্রিতা। সিলেট থেকে সহকর্মী দীপু সিদ্দিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আজমল আলী। সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন কয়েকটি গ্রামের প্রায় 153 একর ভূমি অধিগ্রহণের আওতায় আনা হয়, কিন্তু ক্ষতিপূরণ না পাওয়ায় চরম অনিশ্চয়তায় দিন কাটছে স্থানীয়দের। 2020 সালের নোটিশের পর থেকে অধিগ্রহণ প্রস্তাবিত এলাকায় ঘরবাড়ি মেরামত বা নতুন কোনো উন্নয়ন করা যাচ্ছে না। শিলাবৃষ্টিতে অনেক ঘর ক্ষতিগ্রস্ত হলেও সংস্কার করা যায়নি।
এছাড়া ভূমির খাজনা পরিশোধ কিংবা জমি বেচাকেনা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তারা। 2020 সালে ওই জায়গাটা আমরা অধিগ্রহণ করা হয়েছে, 4,000 নোটিশ আমরা করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমরা এর কোনো ফলাফল হইলাম। আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা যে যতটুকু প্রাপ্য হক, আমরা যতটুকু সেবা পাইতাম, এই সেবাটা কি আমরা বঞ্চিত। 45 দিনের ভিতরে যদি আমাদের এই কার্যক্রম আমরা টাকা পয়সা দিয়া শেষ না করুন, আমরা 45 দিনের দিন 46 দিনের দিন আমরা উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর রোড আমরা ব্লক করব। ভুক্তভোগীরা অভিযোগ করেন 6 বছরে জমির দাম বেড়েছে কয়েক গুণ। 2020 সালের দরে ক্ষতিপূরণ দিলে ক্ষতিগ্রস্তরা নতুন করে কোথাও পুনর্বাসিত হতে পারবে না। 20 সালের রেটে যদি দেয়া হয়, আমাদের যে গড়দুয়ার জমি যাবে এই টাকা দিয়ে তো আমরা আদৌ কিনতে পারবো না, তাহলে আমরা কই যাব? এখন সরকার যদি আমাদের বিরুদ্ধে যায়, আমরা আর যাওয়ার কোনো জায়গা আছে? স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, আমলাতান্ত্রিক জটিলতায় মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। নাগরিক সেবা পাচ্ছেন না অধিগ্রহণ ঘোষিত এলাকার লোকজন। 2020 সাল থেকে এই 3 ওয়ার্ডে অধিগ্রহণকৃত জায়গাতে আমরা কোনো উন্নয়ন প্রকল্প দিতে পারছি না, কোনো রাস্তাঘাট করতে পারতেছি না, অথচ এরা এই ইউনিয়নের স্থায়ী নাগরিক, কিন্তু ওদেরকে আমরা ইউনিয়নের সেবা দিতে পারছি না। বর্তমান বাজার দর অনুযায়ী ক্ষতিপূরণ নিশ্চিতের সুপারিশ জনপ্রতিনিধিদের। যত দ্রুত সম্ভব বর্তমান বাজার রেটের সাথে সামঞ্জস্য রেখে জমি এবং এই ভবনের মূল্য নির্ধারণ করে যাতে ক্ষতিগ্রস্ত মানুষদেরকে দেওয়া হয়। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এটা আমরা কাজ শুরু করছি, এক্সপ্লোর করছি। আমরা আশা করি লাস্ট পর্যায়ে অ্যামেন্ডমেন্ট তারা দিয়েছি আর সিভিল কর্তৃপক্ষ, এটা না দিলে হয়তো কাজটা এগিয়ে যেত। তো আমরা আশা করছি আগামী কয়েক মাসের মধ্যে এটা আসবে। বর্তমান বাজার দর অনুযায়ী ক্ষতিপূরণ শিগগিরই নিশ্চিত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ভুক্তভোগীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ফুটবল বিশ্বকাপ শুরু 11 জুন, কিন্তু তার আগেই বিশ্বকাপের উন্মাদনায় উত্তাল রাজধানীর ঐতিহ্যবাহী পুরান ঢাকা। শুক্রবার বিকেলে বিশ্বকাপকে সামনে রেখে বিশাল এক ফ্যান র্যালিতে অংশ নিয়েছেন সব বয়সী সমর্থকরা। বিস্তারিত তাওহিদুর রহমানের রিপোর্টে। বিশ্বকাপ ফুটবলের মাঠের লড়াই শুরু হতে এখনো বাকি কয়েকদিন, তবে বিশ্বকাপ এলেই পুরনো ঢাকায় দেখা যায় ভিন্ন এক উৎসবের আমেজ। প্রিয় দলের জার্সি, পতাকা আর স্লোগানে মুখর পুরনো ঢাকার অলিগলি। ব্রাজিলের হেক্সা, মেসির ডাবল কিংবা রোনালদো স্বপ্ন পূরণ, নাকি নতুন কোনো গল্প, কার হাতে উঠতে পারে এবারের শিরোপা, তা নিয়েও আছে নানা মত ও প্রত্যাশা। এবার ব্রাজিল জিতবে। ব্রাজিলে কোন কোন প্লেয়ার তোমার পছন্দ? নেইমার। নেইমার তো ইনজুরির একটা সংখ্যা আছে, তাহলে কিভাবে দলকে আগায় নেবে? প্রথম ম্যাচটা পারবে না, কিন্তু দ্বিতীয় ম্যাচ খেলতে পারবে। আর্জেন্টিনায় শুধু আর কোনো মেসি ছাড়া কোন কোন প্লেয়ার পছন্দ? মেসি ছাড়া আর কোনো প্লেয়ার পছন্দ না। মেসি আর কেউ না, মেসি। প্রবীণ থেকে জেনজি দুই প্রজন্মের চোখে বিশ্বকাপের অনুভূতি যেমনই হোক, দেখা যায় একই রকম উদ্দীপনা। ফুটবল নিয়ে উৎসাহ, আবেগ কিংবা অম্লমধুর বৈরতা নিয়েও কথা বলেন সমর্থকরা। তো স্পোর্টসদের সাথে যারা থাকে তারা যদিও মারামারি করে, হ্যাঁ, যেমন আমি খুব নির্মল মনের একজন মানুষ, কারোর সাথে আমার কোনো শত্রুতা নাই। শুধুমাত্র আমার কিছু বন্ধুর সাথে তাদের মুখ দেখা দেখে বন্ধ হয়ে গেছে শুধু ফুটবলের যুদ্ধ নিয়ে, যে সে জার্মান নিয়ে বাজে মন্তব্য করে, আমি বাজে মন্তব্য করি নাই, কিন্তু তার সাথে আমার সম্পর্কই ছিন্ন হয়ে গেছে। তো যেটা হয় এটা আসলে একটা ক্রেজিনেস, এটা দরকার পৃথিবীতে। প্রত্যেক 4 বছর পর পর বিশ্বকাপ আসে এবং এই সময় আমরা ট্রলটা করি এবং এটা নিয়ে অনেক প্রবলেম হয়, সেটা আমিও দেখেছি। কিন্তু একটা খেলার জন্য আমরা নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট না করি। আফটার অল দিন শেষে সবাই আমরা একসাথে ভাই ভাই হিসেবেই থাকবো। র্যালির আয়োজকদের দাবি, বিশ্বকাপ ঘিরে সম্প্রীতি, আনন্দ আর ফুটবলের প্রতি ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতেই এই আয়োজন। আমরা প্রতি 4 বছর পর পর ওয়ার্ল্ড কাপ আসলে সবাই মিলে বন্ধু-বান্ধব মিলে এই আয়োজনটা করি, র্যালিটা করি। গতবারও করেছি, এর আগেরবারও করেছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও করব। আগামী 11 জুন পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপ। এবারে আসর বসছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো, এই 3 দেশে। দীর্ঘ 4 বছরের অপেক্ষা শেষে সমর্থকদের মধ্যে এখন উচ্ছ্বাস আর উত্তেজনা। এ যেন হাজারো কিলোমিটার দূরে ফুটবল প্রেমে বিভোর ছোট্ট কোনো এক লাতিন আমেরিকা। তাওহিদুর রহমান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। রোহিঙ্গাদের স্থায়ী পুনর্বাসনের সহায়তা অব্যাহত রাখবে তুরস্ক, ঢাকায় 2 পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিং। প্রতিরক্ষা, বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।
গণতন্ত্রে বিশ্বাস করে না এমন শক্তির উত্থান হচ্ছে মন্তব্য মির্জা ফখরুলের। দেশকে গণতন্ত্রহীনতার দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠী, অভিযোগ মন্ত্রীদের। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে 70 জনকে পুশিনের চেষ্টা বিএসএফের। চাঁপাইনবাবগঞ্জে উত্তেজনা চরমে, অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে দাবি দিল্লির। এছাড়া এখনকার মতো পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।